উনি তত্ত্বাবধানে আমাদেরকে ছোট ছোট মেডিকেল টিম গঠনের একটা উদ্যোগ নেন। আমরা সবাই সেখানে ভাগ ভাগ হয়ে ইমার্জেন্সি যেখানে যতটুকু পেরেছি আমরা নিজেদের সাথে করে গ্লাভস, সিরিঞ্জ, যতটুকু ইমার্জেন্সি সামগ্রী প্রয়োজন হয় নিয়ে নিয়ে ছুটে গিয়েছি। আর আমরা তো হাসপাতালে 24 ঘন্টা সার্ভিস দিয়েছি। কোথাও কি এসেছে আমাদের এই কষ্টের অবদানটুকুর কথা? কোথাও আসেনি। আজকে আপনাদের সবার কাছে আমার আরো একটা প্রশ্ন। বিভিন্ন সময় আমরা দেখতে পাই চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। আপনারা ইমিডিয়েটলি একটা রোগীর মৃত্যুর পরে কিভাবে বলতে পারেন যে চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে? আপনি কিভাবে বলতে পারেন এটা সঠিক চিকিৎসা না ভুল চিকিৎসা? আপনাদের কাছে প্রশ্ন রইল। এখন গত কয়েকদিন আগে আপনারা হয়তো সবাই দেখেছেন শরীয়তপুর সদর হাসপাতালে ইমার্জেন্সি চিকিৎসকের উপর, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না কিভাবে তার উপর একটা হামলা করা হয়েছে। কেন হামলা করা হয়েছে? রোগী কেন মারা গেল? চিকিৎসক শুধুমাত্র রোগের চিকিৎসা করতে পারে, মৃত্যু চিকিৎসা নয়। এটা সবাইকে মনে রাখতে হবে। দেশবাসী সবার কাছেই আমার একটাই কথা, চিকিৎসক শুধুমাত্র রোগের চিকিৎসা করতে পারে, কোনো মৃত্যু চিকিৎসা করতে পারে না। একটা রোগী মুমূর্ষ মৃত অবস্থায় বা মৃত একটা ব্যক্তিকে আপনি ইমার্জেন্সি বেডে যখন নিয়ে আসবেন, ইমার্জেন্সি ডাক্তার তাকে দেখা মাত্রই আপনার এই আশা হওয়া উচিত না রোগী জীবন ফিরে পাবে। চিকিৎসকের এই যে হর হামেশা বাংলাদেশে আমরা দেখতে পাই চিকিৎসকের উপরে হামলা, চিকিৎসকের চেম্বারে ভাঙচুর, হাসপাতালে ভাঙচুর। একটা দেশের উন্নতির জন্য সকল সেক্টরকে উন্নতি হতে হলে দেশবাসীকে অবশ্যই সেখানে অবদান রাখতে হবে। শুধুমাত্র সরকারের উপর ভরসা করে বসে থাকলে সব সেক্টরে উন্নতি সম্ভব নয়। আমি যেহেতু চিকিৎসক, এখানে যেহেতু চিকিৎসক হিসেবে আমাকে কথা বলতে বলা হয়েছে, আমি সেই জন্য বলছি দেশবাসীরও যেমন সচেতন হওয়া উচিত, তেমনি সাংবাদিকদেরও অবশ্যই এই নিউজগুলো করার আগে সত্যতা যাচাই করা উচিত। এবং আমার আজকে এখানে একটা জিনিস চাওয়ার থাকবে, অতি সত্বর জন্য চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন হয়। দেশের সার্বিক উন্নয়নের জন্য, সকল সেক্টরের উন্নয়নের জন্য চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন হওয়া খুবই জরুরি। সেটা চিকিৎসকের ভুল থাকলে তার একটা কমিটি থাকবে, তারাই বের করবে চিকিৎসার কোনো ভুল ত্রুটি ছিল কিনা। উইদাউট এনি ডকুমেন্ট ইউ ক্যান সে। সুতরাং কোনো ডকুমেন্টেশন ছাড়া চিকিৎসকের উপরে এই ধরনের মিথ্যা একটা অপবাদ দেওয়া বন্ধ করতে হবে। জুলাই 24-এ যারা এত ত্যাগ স্বীকার করেছেন তাদের সকলের প্রতি আমি সম্মান জানাই এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে জানেন বাংলাদেশের আজকে আমরা যেখানে দাঁড়িয়ে অনুষ্ঠানটি আয়োজন করেছি সেই বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে আমাদের পূর্বপুরুষ তাদের রক্ত, ঘামে এবং লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে, যে বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের এই ভূখণ্ডের মানুষ তাদের আত্মত্যাগ, তাদের লড়াই সংগ্রামের ইতিহাস জড়িত। কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের ফজা পাগলা নামক এক ব্যক্তি বিভিন্ন সময়ে আলোচনায় আসার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন এবং সর্বশেষ গতকাল তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি জঙ্গিবাদের আখড়ায় পরিণত হয়েছে এবং মাদ্রাসাকরণ ঘটছে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে আমাদের সাংবাদিক বন্ধুগণকে আহ্বান করব তার যে কোনো বক্তব্য প্রচারের ক্ষেত্রে অবশ্যই যাচাই করবেন তিনি ওই সময় সুস্থ স্বাভাবিক অবস্থায় আছেন কিনা। আমরা দেখতে পাচ্ছি এর পূর্বেও তিনি নানা সময় বিতর্কিত বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অপমান করেছেন এবং তার সূত্র ধরে তিনি সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের এই ভূখণ্ডের যারা লড়াই সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরকে আঘাত করেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই উনি যদি আত্মসংশোধন এবং আত্ম উপলব্ধি না করেন এর ফলাফল তার অবশ্যই ভোগ করতে হবে এবং বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান করব এ ধরনের ব্যক্তিকে রাজনৈতিক সামাজিক প্রত্যেকটি ক্ষেত্রে বয়কট করি। এই মুহূর্তে আমি বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, যার থেকে আমরা অনুপ্রেরণা লাভ করি চিকিৎসার পাশাপাশি রাজনৈতিক লড়াইয়ে সম্মুখ সামনের লড়াকু যোদ্ধা ডক্টর খালেদুজ্জামান ভাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আমাদের ছাত্রপক্ষ আয়োজিত জুলাইয়ের চিকিৎসকদের ভূমিকা এবং অবদান সম্পর্কিত করণীয় এই বিষয়ক আলোচনার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে দেশ এবং বিদেশে অবস্থানরত যত ভাই এবং বোনেরা এই প্রোগ্রাম দেখছেন, সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি শুরুতেই গর্বিত এবং আনন্দিত যে জুলাইয়ে চিকিৎসকদের অবদান সম্পর্কে ছাত্রপক্ষ এরকম একটি আয়োজন করার জন্য একজন চিকিৎসক হিসেবে আমি গর্বিত এবং ছাত্রপক্ষকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের চিকিৎসকরা একটি অ্যাপ্রন পরে। এই অ্যাপ্রনটা শুধু একটি পোশাক না, এই পোশাকের পাশাপাশি এটি একটি দায়িত্ব, কর্তব্য এবং সামাজিকভাবে মানুষের প্রতি যে দায়বদ্ধতার প্রকাশও চলে আসে। চিকিৎসক সমাজ বাংলাদেশের প্রতিটি গণজাগরণে আমরা যদি দেখি ৭১ থেকে শুরু করে প্রত্যেকটি গণজাগরণে চিকিৎসকদের সামনের সারির ভূমিকা সবসময়ই ছিল। একটি গণ আন্দোলন তখনই হয় যেই আন্দোলনে শিক্ষক, চিকিৎসক, ছাত্র, সাধারণ এবং সচেতন নাগরিক সমাজ নির্বিঘ্নে সচালিতভাবে ময়দানে চলে আসে। জুলাই আন্দোলন ছিল তেমনই একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই আন্দোলনে আমি স্মৃতিচারণ করতে চাই। আপনারা জানেন যে রামপুরা যত আলোচনা আসতো, প্রতিদিন টিভির খবরে রামপুরায় বলতে পারেন যে দ্বিতীয় যে যুদ্ধ, এই যুদ্ধের একটি সেক্টর হিসাবে রামপুরা বনশ্রী কাজ করেছে। আমি যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল, আমার হাসপাতালের পাশের বিল্ডিংয়েই ছিল আমাদের ফখরুদ্দিন মানিক ভাইয়ের অফিস, আমাদের শিবিরের এবং জামায়াতের একটা অফিস। এই অফিসের সামনেই, আমার হাসপাতালের সামনেই, এখানেই বিভিন্ন সময় গুলি এবং তাদেরকে প্রতিরোধ করা, আমরা এই সময় চিকিৎসকদের অবদান এবং অবহেলা দুটাই আমরা দেখেছি। আপনারা দেখেছেন আমাদের আব্দুল ওয়াহাব মিনার স্যার সহ অসংখ্য চিকিৎসক কালো ব্যাজ ধারণ করে এবং সামনের সারিতে যুদ্ধে সামনের দিকে এগিয়ে এসেছে। একই সময় কিছু চিকিৎসক এটার প্রতিবাদ করেছে, কিন্তু সেই সময় চিকিৎসক সবসময় তাদের যে মানবিকতা, এই ধর্ম থেকে পিছিয়ে যায় নাই। তাদের জীবন বাজি রেখে আমিও সেই সময় প্রত্যেকটি সেক্টরে চিকিৎসার ক্ষেত্রে এবং আমার কয়েকটি অ্যাম্বুলেন্স সেই সময়কার জন্যে 24 ঘন্টার জন্য আমার রিজার্ভ করা ছিল। আমার হাসপাতাল থেকে আমি কন্টিনিউয়াস মনিটরিং করে শুধু এই রোগীদের স্থানান্তর নয়, রোগীদের সেবা নয়, রাজনৈতিকবিদদের সেই সময় বিভিন্ন মিটিং সিটিংয়ের দরকার হয়েছে, সেই মিটিংয়ের অ্যারেঞ্জমেন্টও অ্যাম্বুলেন্সে করে শিফট করে বুদ্ধিমত্তার সহিত আমরা বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করেছি এই আন্দোলনকে সামনের দিকে বেগবান করার জন্যে। এখন অনেকেই আছেন বিভিন্ন বড় বড় কথা বলেন, কিন্তু সেই আন্দোলন বাস্তবায়নের জন্য অর্থনৈতিকভাবে তাদেরকে সহায়তা, সেই ক্ষেত্রেও চিকিৎসক হিসেবে আমি এবং আমার সহযোগীরা পিছিয়ে ছিলাম না। এই চিকিৎসকদের হাসপাতালে যে রোগীদের যে ক্রন্দন এবং এই চিকিৎসা সেবা দিতে যে ফ্যাসিস্ট সরকারের, আপনারা দেখেছেন যে অর্থোপেডিক্স স্পাইন সার্জন তাকে বায়োকেমিস্ট্রিতে শিফট করে, যেখানে কোনো তার সেক্টরে কাজ করার কোনো সুযোগ নাই, সেখানে তাকে জামালপুর, সিরাজগঞ্জ তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আনফরচুনেটলি এই জুলাইকে যারা ধারণ করতে পারে নাই, সেই ফ্যাসিস্টের প্রেতাত্মা
আবার এই সরকারের উপরেও কিছুটা চেপে বসেছে। সেই একই ব্যক্তিকে আবার তার সংশ্লিষ্ট বিশেষায়িত জায়গা থেকে একটি জেনারেল হাসপাতালে এই জুলাই আন্দোলনের সামনের সারিতে কাজ করা সেই চিকিৎসককে আবার একটি জেনারেল হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। এটা সত্যিকারের জাতির জন্য সত্যিই দুর্ভাগ্যজনক। আমরা চিকিৎসকদের এই অবদানকে যদি ধারণ করতে না পারি, চিকিৎসকদের জন্য একটি নিরাপদ কর্মস্থল যদি আমরা না করতে পারি, চিকিৎসকদের জন্য আমরা যদি সত্যিকারের তাদের পরিবেশ তৈরি করে না দিতে পারি, রাজনীতিমুক্ত যদি পরিবেশ না করতে পারি, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, এই তিনটা জায়গায় আমাদের মতৈক্য মতবিরোধ থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে দেশকে যদি আমরা গঠন করতে চাই, তাহলে রাজনীতির ঊর্ধ্বে এসে সেই জায়গাটাকে একটু স্বচালিতভাবে চলতে দিতে হবে জাতীয় স্বার্থে। আমরা যদি বিশ্বের বুকে উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিকভাবে আমাদের এক একটা মতাদর্শ থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে গবেষণার ক্ষেত্রে আমরা যদি বৈজ্ঞানিকভাবে দাঁড়াতে চাই, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা যদি প্রতিযোগিতা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে শিক্ষা, চিকিৎসা এই জায়গাগুলোর উপরে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে নিতে হবে। যদি এই হীনমন্যতা, এই সংকীর্ণতা থেকে আমরা ছাত্র জীবন থেকেই উঠে না আসতে পারি, আমাদেরকে সামনের দিকে এগিয়ে না যেয়ে আমরা যেখানে দেখছি পারমাণবিক শক্তি বিভিন্ন রকম দেশ পরীক্ষা করছে, আর আমাদের দেশে কিছু বিজ্ঞানী এবং কিছু রাজনীতিবিদ তারা 71 থেকে 2000 বছর পিছনে কোথায় কোন সংগ্রাম, কে কি করেছে, কোন আদর্শ, সেটা নিয়েই ব্যস্ত। এই প্রতিহিংসা রাজনীতি নিয়ে রাজনীতি করতে, দোষারোপ করতে, কে কোন দেশের সমর্থক, এটা করতে করতে এই সোনার বাংলাকে সত্যিকারের সোনার বাংলায় আমরা পরিণত করতে পারি নাই।